তিথির চেঁচামেচি শুনে আম্বিয়া বেগম ছুটে এসেছেন। দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলেন, তোরা কি শুরু করেছিস বলতো? শান্তিতে একটু বসতেও দিবি না? আজলান দরজা খুলে দিতেই আম্বিয়া বেগম আর আয়জা ঘরে ঢুকে পড়ল। দুজনেরই চক্ষু ছানা ভরা তিথিকে দেখে। মুখে টেপ, হাত পা বাঁধা। তিথি পা দুটো লম্বা করে টেনে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আয়জা ঠোঁট টিপে হাসল। আম্বিয়া বড় বড় চোখ করে বললেন, কি করলি এটা? আজলান বলল, এই বাড়িকে নাকি ঠ্যাং দেখিয়ে চলে যাবে, তাই বেঁধে রেখেছি। আম্বিয়া বেগম তিথিকে জিজ্ঞেস করলো, এবার ভালো লাগছে তোর বজ্জাত মেয়ে? তিথি উপর নিচ মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বলল, হারামজাদি। তিথি কথা বলতে পারছে না, তাই চোখ দুটো টেরা করে তাকালো। আজলান ফোল্ডিং আয়রন টেবিলে তার ইউনিফর্মটা আয়রন করাচ্ছিল। করার সময় ঘাড় ফিরিয়ে তিথির দিকে এক পলক তাকাতেই দেখলো সে টেরা চোখে তাকাচ্ছে। আয়জা হাসছে। আম্বিয়া বেগম খ্যাপাটে চোখে চেয়ে আছেন। বললেন, উচিত হয়েছে, একদম ঠিক কাজ করেছে, থাক তুই এভাবে। তিথি চোখের আইরিশ ঘোরাতে লাগলো। আম্বিয়া বেগম মাথার কাছে যেয়ে একটা চড় মেরে চলে গেল। আয়জা গেল না, বলল, ভাইয়া খুলে দেই। আজলান আয়রন টেবিল ফোল্ড করে বলল, এত দরদ আসছে কোত্থেকে? আয়জা মাথা নামিয়ে চলে গেল। তিথি আজলানের দিকে চোখ টারা করে চেয়ে দিল। আজলান বলল, গাধাকে পিটালো সে গাধাই থাকবে, তোমার ক্ষেত্রেও সেই দশা, থাকো এখানে পড়ে। গন্ডারের ঘরে একা থাকতে তিথির ভয় করে, তাই পা দিয়ে বিছানায় ধপাস ধপাস মারল তিথি। আজলান দরজা বন্ধ করে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ফোনালাপ সারছিল সে। হঠাৎ সামির আর আবিরা ছুটতে ছুটতে এলো। বলল, মামা মামা, মামুনি কাত হয়ে পড়ে গেছে। আজলান ফোন সরিয়ে বলল, কোথায়? আম্বিয়া বেগম চাচাতে চাচাতে আসছেন। বাচ্চাটারে কি মারার পরিকল্পনা করতেছ সবাই মিলে? ওর এভাবে বেঁধে রাখছস, ও গড়াতে গড়াতে পড়ে গেছে পালঙ্ক থেকে। গিয়ে দেখি ব্যথায় কোকাচ্ছে। আজলান ফোনটা পকেটে পুরে ঘরের দিকে পা বাড়ালো। আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে বললেন, পরের মেয়েরে কি দোষ দেব? আমার নিজেরটাই তো দোষে ভরা। আজলান গিয়ে দেখল তিথি ব্যথায় কোকাচ্ছে। আয়জা পায়ের বাঁধনটা খুলতে ব্যস্ত। আজলানের দিকে তাকালো না সে। আজলান বলল, গবেট কোথাকার, গড়াতে গিয়েছো কেন? পড়ে যাবে সেটা জানতে না? তিথি জবাব দিল না। আয়জা পায়ের বাঁধন খুলে দিতে তিথি পা নামালো। আয়জা বলল, কোথাও ব্যথাও পাচ্ছ? পিছু পিছু আম্বিয়া বেগম এসে বলল, পেটে লাগেনি তো বউ? এই সময় কত সতর্ক হতে হয় মেয়েদের। আল্লাহ তোদের কেন যে বুদ্ধিশুদ্ধি দেয় না। তিথি কারো কোনো জবাব দিল না। বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে গিয়ে কঠিন ব্যথা অনুভব করলো কোমরে, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। কাউকে দুর্বলতা দেখাতেনি, এদেরকে তো নাই। তাকে হাঁটতে দেখে আজলান বড়সড় শ্বাস ফেলে বলল, হুদাই টেনশন করছো, ওর কিছু হয়নি। আম্বিয়া বেগম বললেন, ওর সাথে যেমন তেমন করতে পারবি না কিন্তু আজলান, বাচ্চাটার কিছু হলে আমি তোদের ছাড়বো না একদম। রাতের খাওয়া দাওয়া শেষে তিথি আয়জার কাছে চলে গেল। আয়জা বলল, তুমি তোমার ঘরে চলে যাও ভাবি, ভাইয়া আমার উপর খেপে যাবে। তিথি বলল, তো আমি কি করব? আয়জা বলল, ভাইয়া আমাকে বকবে। তিথি বলল, কিছু হতে না হতেই আমাকে মেঝেতে ঘুমাতে বলবে। আমি অনেক সহ্য করেছি, এখন আমার সাথে আমার বাচ্চা আছে, আমাকে কিছু বলা মানে আমার বাচ্চার অপমান। কিছু বলবে না, চিল মুড়ে থাকো। আয়জা বলল, সামনে তোমার ইনকোর্স পরীক্ষা, পরীক্ষা দেবে না? জানি না, বলেই তিথি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। এবার ব্যথাটা ক্রমশ বাড়ছে। উফ, কি জ্বালা রে! কোমরের হাড্ডি বোধ হয় গেল ভেঙে। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলো মেঝেতে পা বসাতে অবধি কষ্ট হচ্ছে। এতটা ব্যথা করছে কোমরে। কোনো মতে পা টিপে টিপে ঘরে গিয়ে দেখলো ঝকঝকে তকতকে মেঝে। বিছানা ইউনিফর্ম পরে মাথার চুল ঠিকঠাক করছে আজলান শেখ। তিথি এসেছে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি আহত দৃষ্টিতে চেয়ে আছে। কেউ কিছু বলল না। তিথি ব্রাশের টুথপেস্টে লাগিয়ে নিল। ব্রাশ করতে লাগলো। এত শব্দ করে কুলি করতে লাগলো যে আজলানের বিরক্তির সীমা রইল না। কাত কুত করে গলা পরিষ্কার করতে লাগলো, যেন গলা নয় ইটের কারখানা। আজলান বেরিয়ে গেল। তিথি মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে কোমরের দিকে উন্মুক্ত করে দেখলো ফুলে গেছে সেখানটাতে। কি টনটনে ব্যথা! আজলান এক্ষুনি ঘরে প্রবেশ করতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, ছি! আজলান তার টুপিটা নিতে ভুলে গিয়েছিল। সেটা হাতে নিয়ে তিথির দিকে তাকিয়ে বলল, সমস্যা? তিথি আয়নার আজলানের দিকে চেয়ে বলল, বিরাট সমস্যা। আমি যখনই আমার কাপড় সরাবো তখনই তোমাকে চলে আসতে হবে। শয়তানটা তোমাকে বলে দেয় না তোমার সাথে ওর খুব ভাব? শাট আপ! তিথি চুপ করে গেল। আজলান তার বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, ঘর বিছানা ওয়ার্ড্রোব কিছু যেন এলোমেলো না হয়। তিথি বলল, ওকে বস। আজলান বলল, অ্যাডভোকেট তসলিমা খাতুনকে বলে দিয়েছি পেপারটা যেন আর 9টা মাস পর দেয়। তিথি চেঁচিয়ে বলল, ডিভোর্স পেপার? আজলান বলল, হ্যাঁ। তিথি বলল, সত্যি সত্যি ডিভোর্স দেবে আমাকে?
আজলান বলল, জাস্ট শাট আপ। ওনার কাছে তুমি গিয়েছিলে, সো উনি যা বলেছেন আমি শুধু তোমাকে তাই বলেছি। সব কিছুতে আমাকে ইনভলভ করাটা বন্ধ করো। অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি একটা অসভ্য বাদর। তিথি বলল, আরে না না, বাদর না, গন্ডারনি। আজলান বলল, মানে হচ্ছে গন্ডারের বউকে গন্ডারনি বলে? আজলান কণ্ঠ একটু খাদে নামিয়ে বলল, তোমাকে আমি এই বাড়ি থেকে চিরতরে বের করে দিতাম। পারছি না কেন জানো? জাস্ট বিকজ ইউ আর মাই সো কল্ড ওয়াইফ অ্যান্ড মাদার অফ মাই চাইল্ড। তিথি বলল, আর কিছু? আজলান বলল, আমি এসে যদি দেখি তুমি সব কিছু এলোমেলো করে ফেলেছ, তাহলে সোজা বাড়ির বাইরে আউট, তোমার জায়গা বস্তিতে। তিথি মুখ বেঁকিয়ে বলল, বস্তির জামাই। আজলান কাজে চলে গেল। তিথি রমলা চাচির সাথে তালে তাল মিলিয়ে রান্নাঘরের কাজবাজ করে নিল। রমলা চাচি একমাত্র তার দুঃখ বোঝে। বলল, তুমি আইলা কেন এই বাড়িতে? তুমি যখন ছিল না, তোমার নামে কত কি বলছে সবাই মিলে। কি বলছে? রমলা ফিসফিস করে বলল, তোমার জামাইরে আরেকটা বিয়া করাইব বলছে। তিথি হেসে উঠে বলল, এরকম হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না, বুঝলে? রমলা চাচি অবাক কণ্ঠে বলল, তুমি হাসতেছ বউ? জামাই যখন অন্য কারো সোহাগ করে কথা বলবো তখন দেখবা কেমন লাগে। তিথি হাসতে হাসতে বলল, কি যে বলো না, আমার জামাই জীবনেও সোহাগ করে কথা বলতে পারবে না। ওই বেটা সেসব জানে নাকি? রমনা চাচি বলল, বাচ্চা পেটে আসছে তারপর এসব কথা বলবা? তিথি বলল, দেখো চাচি, বাচ্চা পেটে আসার জন্য প্রেম ভালোবাসার দরকার পড়ে না, বুঝলে? তুমি দেখো কত মানুষের সংসার হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়া। জগতের নিয়ম, তাই সবাই সংসার করছে, একসাথে ঘুমাচ্ছে, বাচ্চা নিচ্ছে, তাদের মানুষ করছে। ভালোবাসা থাকে গুটি কয়েকটা দম্পতির মধ্যে, ওরাই আসল সুখী, বুঝলে? রমনা চাচি বলল, তুমি তোমার জামাইরে ভালাটালাবাসো না? তিথি ব্যঙ্গ করে বলল, পারি না, আজকেই ছেড়ে যাই। আবার বলো ভালোবাসা? ভালো কাকে বাসা যায় জানো? যে ওসবের মূল্য দেবে। তুমি কারোর জন্য একটু রান্না করলে সে তোমার রান্নাটা খেলো না, তোমাকে অবজ্ঞা করলো, তার প্রতি তোমার ভালোবাসা আসবে? তুমি কারোর জন্য সাজলে সে তোমাকে দেখে বিশ্রীভাবে কটাক্ষ করলো, তোমার মধ্যে ভালোবাসা আসবে? তুমি কারো কপালে মলম লাগিয়ে দিলে যত্ন করে, তোমার হাতে পেঁয়াজের গন্ধ বলে সে তোমার দিকে ঘৃণা ভরে তাকালো, তোমার প্রতি তার ভালোবাসা আসবে? ভালোবাসায় কি অত ক্যালকুলেশন করে হয় বলো? আমি যতবার ভালোবাসতে গিয়েছি ততবারই আঘাত পেয়ে ফিরে এসেছি, তাই ওসবের উপর আমার বিশ্বাস নেই। রমলা চাচি বলল, অত কঠিন কথা বুঝি না বাপু, বিয়া হলেই জামাই বউয়ের মধ্যে ভালোবাসা হইয়া যায়। তোমাদের হইল না কেন? তিথি হেসে বলল, আমাদের হবেও না। এইভাবে সংসার করবা? মোটেও না। সংসার কি জেলখানা যে বেরোতে পারবো না? একটা সময় দেখবে ফুরুত করে বেরিয়ে যাব। তোমাদের বাবু ভাবে আমি বড়ই অসহায়, এসব অবজ্ঞা আর তাচ্ছিল্য পেয়ে থেকে যাব। কিন্তু তা হবে না বস, আমি হলাম মেহবুবা মাহানুর তিথি, মুখের কথা না হলে মারপিট করে জিতি। রমলা চাচি বলল, বাবু আইনের মানুষ, তুমি তার লগে মারপিট করবা? আইনের মায়ের মাপচোক আছে, বুঝলে, কিন্তু আমার মায়ের মাপচোক ছাড়া। রমলা চাচি এবার হাসলো, বলল, বিয়ার পর তুমি কিন্তু কথাও বলতা না, এখন কত কথা বলো। তিথি বলল, শোনো, মেয়েরা যখন মা হয় না তখন তারা বর কেন পুরো পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে, তাই হয়তো একটু একটু গলাবাজি করি। রমলা চাচি বলল, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি তো বাচ্চাটারে মাইরা ফেলতে চাইছিলা। তিথি আর জবাব দিল না, তার শেকড়ে ভয়। যদি শেকড়ে একবার গেড়ে যায় বহু গভীরে, এই অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান তাকে সারা জীবন সয়ে যেতে হবে। মেয়েরা চাইলেই সব পারে না, আবার সব পারলেও সব জায়গায় একটু না একটু ত্রুটি থেকেই যায়। রাত 8টার দিকে আজলান বাড়ি ফিরল। ইউনিফর্ম পাল্টে নিয়ে কোচির উপর শুয়ে আরাম করছিল। তিথি বড় কাতলা মাছ কেটে সাবান দিয়ে হাত ধুয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করেছে। আজলান কোচ থেকে উঠে নাক টেনে বলল, আসতে গন্ধ। এই মেহবুব, মাছ কেটেছ? কোমরের ব্যথায় তিথি সব বিরক্ত লাগছে আজলানের এমন প্রশ্ন শুনে বলল, হ্যাঁ তো, আঙ্গুল দিয়ে মাছের নাড়িভুড়ি ও ঘুমোট সব বের করেছি, তারপর সেগুলো দিয়ে কষলে কষলে ভাত খেয়ে আসছি, তোমার জন্য রাখা আছে। আজলান শেখের মুখের এমন অবস্থা হলো যেন বমি তার মুখের সামনে এসেই পড়েছে। গর্জে উঠে বলল, এই চুপ, একদম চুপ। তিথি বলল, চুপ করব না, এই মাছের গন্ধ নিয়ে তোমার সাথে মাখামাখি করবো আজ। তিথি যেন তখনই তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। সে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে, নিচে গিয়ে চেঁচামেচি জুড়ে দিল। তিথি পা টিপে টিপে নিচে যেতেই আতিফা বলল, ভাইয়া এসব পছন্দ করে না জানো, তারপরও বলতে যাও কেন? তিথি বলল, সেটা আমার আর ওনার ব্যাপার, তুমি সেখানে নাক গলাচ্ছ কেন? আম্বিয়া বেগম বললেন, সবে মাত্র বাড়ি ফিরেছে, তুই একটু শান্তিতে ওকে বসতেও দিলি না? তিথি বলল, তোমার সামনেই তো সাবান দিয়ে ডলে ডলে হাত ধুলাম, তোমার ছেলে বলে আমার গায়ে নাকি আষ্টে গন্ধ। আম্বিয়া বেগম আর কিছু বললেন না। আতিফা বলল, মাছ কাটার সাথে সাথে তোমাকে ভাইয়ার সামনে যেতে হবে কেন? তিথি বলল, আমি আমার বরের কাছে কখন যাব সেটা তুমি বলে দেবে। আয়জা বলল,
আপু তুই কেন ভাবিকে বকছিস? ভাইয়ার দোষ আছে। এত খুঁত ধরলে আমার নিজেরও রাগ লাগবে। আজদান বাড়িতে ঢুকে এলো, কারো দিকে তাকালো না, চুপচাপ ঘরে চলে গেল। তিথি যখন ঘরে গেল তখন আজদান সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে। উদাম গায়ে গরময় পায়চারি করতে করতে মাথা মুছছে, গায়ে সাবানের খুশবু। তিথি নাক টানতে টানতে বলল, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, এইসব সাবানও মানুষ ব্যবহার করে আজকাল। আজদান তার দিকে তাকালো, বলল, বস্তির লোকজন এই সোপ কখনো চোখেও দেখেনি, ব্যবহার করা তো দূর। তিথি ওয়াশরুমে ঢুকে পড়ল বাঁকা হেসে, সাবানটা দিয়ে ডলে ডলে মুখ হাত ধুয়ে নিল, কামিজের ওড়নাটা বালতিতে ডুবিয়ে রেখে বেরিয়ে এলো। আজদান নাক টেনে বলল, তুমি আমার সোপ ইউজ করেছো? তিথি বলল, কই না তো। আজদান এগিয়ে এসে তার হাত ধরে শুকে বলল, মিথ্যে বলছো কেন? তিথি বলল, শুধু হাত দিয়ে ধরেছি। আজদান তার কপালের কাছে শুকে বলল, মুখও ধুয়েছ? সাবানে আবারও চুল লাগিয়ে রাখোনি তো? তিথি বলল, ওটা দিয়ে তো চুলও ধুয়েছি দুপুরে। আজদান দাঁত কিরমির করতে লাগলো। তিথি বিড়বিড়িয়ে বলল, ফাটা কেস্টের পছন্দ আছে, আহ কি মিষ্টি গন্ধ। আচ্ছা, এসব গন্ধ মেখে মেয়ে মানুষের সামনে হাঁটলে তো তারা পাগল হয়ে যাবে, জড়িয়ে ধরতে চাইবে। সে জড়িয়ে ধরে নাক টেনে বলল, বাপরে কি খুশবু। আজদান চোখ নিচু করে তাকে দেখে বলল, এসব কি হচ্ছে, ছাড়ো। তুমি আমার গায়ে পরো কোন সাহসে? তিথি বলল, চুপ চুপ, আমার গায়ে তোমার ওই রাতে শয়তানটা এসে বসেছে। মানে মানে আদর পেতে ইচ্ছে করছে, একটু করো না গো। আজদান তাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মেজাজ খারাপ করে এসেছো আদর চেতে? আর হোয়াট ইজ আদর? এসব ওয়ার্ড শুনতে কেমন লাগে? তিথি বলল, ভালোই তো লাগে। আজদান কপাল চেপে ধরে বলল, উফ। তিথি বলল, আমাদের পাড়ার ওই রাতুল ভাই ছিল না, সেও তোমার মতো এরকম করতো। উফ, যা লাগতো না তখন। বলে তিথি কপাল চেপে ধরে উফ বলে আজদানের মতো হাঁটতে লাগলো। আজদান বলল, সেই শয়তানটা আবার কে? তিথি ফিক করে হেসে উঠে বলল, চাইল্ডহুড লাভ। তোমার যেমন একটা পিঙ্কি ছিল, আমারও তেমন একটা ডিঙ্কি ছিল। তাকে দেখলেই আমার দিলের ধাড়কান বাইরে যেত। সেখানে শব্দ হতো ধূপধাপ ধূপধাপ, যেন ভেতরে ডিজে চলছে। আহ কি ফিলিংস মাইরি। কোথায় হারিয়ে গেল সেসব ফিলিংস? কপালে একটা ফাটা কেষ্ট জুটে গেল, আর আমার সেসব ফিলিংসের মায়েরে বাপ হয়ে গেল। বলতে না বলতে বেসিনের কাছে ছুটে গিয়ে গলগল করে বমি করল তিথি। পানির ঝাপটা মেরে ঢোলে পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল বহু কষ্টে। আজদানের দিকে চেয়ে বলল, তুমি যতগুলো চুমু খেয়েছো সব এখন বের হচ্ছে। আগেই বলেছিলাম আমার পেটে ভালো কিছু সহ্য হয় না। আজদান তাকে ধরতে আসলে তিথি এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে বলল, আই এম ওকে বস। আজদান বলল, বমি টমি করেছো? তাই একেবারে গোসল করে ফেলাটাই বেটার হবে। তিথি ছুটে গিয়ে সোজা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আজদান তাকে চিৎ করে শোয়াতে টের পেল তিথি জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরতে তিথি দেখল তার মুখের উপর একটা পুরুষ মানুষ লেবু পাতা কষলাচ্ছে। তিথির চোখ মেলা মাত্রই দেখল খুশবুওয়ালা। আহ কি খুশবু রে। আজদান তাকে চোখ খুলতে দেখে বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ? তিথি তার গলা জড়িয়ে ধরে বলল, ডাক্তার কিন্তু চুমু খেতে বারণ করেনি। দেখি জোরসে একটা চুমু দাও তো। এখন ফিলিংস এসেছে। ফিলিংসের 12টা বেজে গেছে, 13টা বাজলে সমস্যা। কুইক। আজলান বলল, অসম্ভব, আগে ব্রাশ করো। তিথি বলল, একটা চুমুর জন্য ব্রাশ লাগবে না চুমু। তিথি আজলানকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের ধারে চলে এসেছে। আজলান ফোনালাপে ব্যস্ত। তিথির কোমর ব্যথাটা বাড়ছে, কিসের উপর ভর করে হাঁটছে সে নিজেই জানে না। ফাটা কেষ্টকে বলা ছাড়া উপায় নেই, নইলে পরে দেখা যাবে অবস্থা কেরোসিন হয়ে গেছে, তখন আর রক্ষে নেই। সে হাঁটতে না পারলে ফাটা কেষ্ট তাকে নিজের মর্জি মাফিক ব্রাশ করাবে আর গোসল করাবে। সে গিয়ে বলল, একটা জরুরি কথা। আজলান রাগত দৃষ্টিতে চেয়ে ইশারা করলো চুপ থাকতে। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তিথি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভীষণ জরুরি, আর সহ্য হচ্ছে না। আজলান আঙুল তুলে ঠোঁটের কাছে রেখে চুপ থাকতে বলল। তিথি তার শার্ট টেনে ধরল, একবার শোনো, রাতে আমার ঘুম হবে না। আজলান তাকে চুপ করানোর জন্য মাথাটা টেনে চেপে ধরল বুকে। যদি ইট পাথরের উপর চেপে ধরতো এতক্ষণে তার কপাল ফেটে রক্ত গড়াতো। এতটা জোরে চেপে ধরে মানুষ? তারপর ফোনের ওপাশের জনকে একের পর এক কমান্ড দিয়ে গেল, থামান নয়। তিথি খুশবুতে মগ্ন হয়ে রইল, তাই নড়াচড়া করেনি। ব্যাপারটা তার মন্দ লাগেনি। শেষে ওকে ফাইন গুড নাইট বলার পর ফোনটা পকেটে রাখতে দেরি। তিথি মুখ তুলে চেয়ে কিছু বলার আগে আজলান জোরসে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, আজও পাবলিক কথা বলছি, সেখানে এসে ডিস্টার্ব করছে, অসহ্য। বলে গটগট পায়ে হেঁটে চলে গেল। তিথি হতছাড়ার মতো তার যাওয়ার পথে চেয়ে রইল। ঠোঁট মুছে বলল, ওমা, চুমুতি কি কোমরের ব্যথা যাবে? এই লোক, আরে আরে ব্রাশ তো করিনি। আজলান পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছিল। আম্বিয়া বেগম হন্তদন্ত পায়ে হেঁটে ঘরে এসে বলল, বউটার কোমরে কত জখম হয়েছে দেখেছিস? মনে হয় হাড্ডিতে আঘাত লেগেছে। এবার মনে হয় বাচ্চাটার আর রক্ষে হলো না। আজলান ভুরু কুচকে কথাগুলো শুনে বলল, এসব কখন হলো?
পালঙ্ক থেকে পড়ে যাওয়া হয়েছে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে। এখনও হাঁটতে উঠতে পারছে না, তোকে তো কিছু বলাও যায় না। আমাকে কিছু না বলে বুঝবো কী করে? বউ বাচ্চা তোর, অথচ চিন্তায় মরি আমি। তোকে কেন যে বিয়ে করাতে গেলাম? আজলান রিমোট চেপে টিভি বন্ধ করে বিছানা থেকে নামলো। অনেক বাছাবাছির পর থিন স্পোর্ট উইন্ড ব্রেকার আল্ট্রা লাইট জ্যাকেটটা বাছাই করে পরে নিল। তারপর মাথার উপর আশ্রে আবার হাত দিয়ে এলোমেলো করে দিল, আবার আশ্রালো। আমিনা বেগম সরু চোখে চেয়ে আছেন। ছোট থেকেই তার এসব ঢং দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। বউটা সহ্য করছে, এই বেশি কিছু বলতেও পারেন না। আজলান পারফিউম স্প্রে করে ফোনটা পকেটে ভরতে ভরতে বের হলো। আয়জাকে ডেকে বলল, ওকে বোরকা পরিয়ে দে, মঈনকে গাড়ি বের করতে বলে। আম্বিয়া বেগম তার পিছু পিছু এসে বললেন, তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস? আজলান বলল, ওখানে পরিচিত একজন ডাক্তার আছে, তার কাছে যাব। আম্বিয়া বেগম খুশি হয়ে বললেন, আল্লাহ সুবুদ্ধি দিল এবার। তিথি শ্বশুরের সাথে গল্পগুজব করছে। এই বাড়িতে এই মানুষটা সম্পূর্ণভাবে তিথির পক্ষে কথা বলে। শাশুড়ি মায়ের মতো ক্ষণে ক্ষণে পোলট্রি খায় না। সে দেখেছে ছেলের সাথে ওনার অঘোষিত একটা যুদ্ধ চলে সবসময়। তবে উনি ভদ্রলোক, সবসময় তর্কে জড়াতে ভালোবাসেন না। সুকৌশলে এমনভাবে আজলান শেখকে খোঁচা দিয়ে কথা বলেন যেটা বাড়ির অন্যরা সহজে ঠাউর করতে না পারলেও আজলান শেখের কোনা চোখের চাহনি দেখিয়ে তিথি স্পষ্ট বুঝতে পারে এ যেন খোঁচা নয়। ওই গোয়ার গালটাতে ঠাস ঠাস করে পরাচর দৃশ্যটা ভাবতেই তিথির শান্তি লাগে। তিথির অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছিল, এমনকি পায়ের উপর ভর দিয়ে হাঁটতেও দম বন্ধ লাগছিল ব্যথায়। আয়েজা বোরকা পরিয়ে দিতেই আজলান বলল, চলো। তিথি মুখ গোমরা করে চেয়ে বলল, আমি মুখটুক কিছুই ধুনি। আজলান বলল, তোমার মুখ দেখছি কে? আম্বিয়া বেগম বললেন, ওর কথা শুনিস না তো বাবা, নিয়ে যা, ও মনে হয় সাজগোজ করার কথা বলছে। তিথি বলল, একজ্যাক্টলি শাশুমা। আজলান তার হাত ধরে বলল, শাট আপ, চলো। ডাক্তারের কাছে যাচ্ছ, সিনেমা হলে নয়। তিথিকে টেনে তুলতেই তিথি কোমরে হাত চেপে ও মারে বাপরে বলে ডেকে উঠল। আজলান ভয় পেয়ে হাতটা ছেড়ে দিল। তিথি বলল, যাব না ডাক্তারের কাছে, আমি হাঁটতে পারছি না। আফতাব শেখ চশমা ঠিক করে বললেন, তোমার বরকে বলো যেন কোলে তুলে নিয়ে যায়। তিথির ব্যথিত মুখখানা ঝলমলিয়ে উঠল। আজলান বলল, এতক্ষণ তো বেশ হাঁটছিলে। তিথি বলল, তোমার কোলে উঠবো আমি? কোন সময় ধপাস করে ফেলে দাও তার গ্যারান্টি নেই। আফতাব সাহেব মঈনকে উদ্দেশ্য করে বললেন, মঈন, তুমি তোমার স্যারের হয়ে সব কাজ করো, এটুকু করতে পারবে না? মঈন মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আজলান ওনার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, মঈন, গাড়ি স্টার্ট দাও। মঈন চলে গেল। আম্বিয়া বেগম ওনার স্বামীকে বিড়বিড় করে বললেন, বেআক্কেল একটা, ওর বউ মঈন কোলে নেবে কেন? নাতিপুতি হয়ে গেছে, এখনও আক্কেল হয় না বুড়োর। তিথির কিছু ভালো লাগছিল না, তবুও চুপটি করে সবার তামাশা দেখছিল, বিশেষ করে আজলান শেখের। তাকে কিভাবে কোলে নিলে তার একটু আয়ু ক্ষয় হবে না, এতটুকু সৌন্দর্য কমবে না, সেটা বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। তারপর অনেক ভাবাভাবির পর তাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল। তিথি কিচ্ছু বলল না। ব্যথায় সে জগৎ সংসার ভুলে যাচ্ছে। আজলান শেখকে বোধহয় সবার আগে ভুলে গেছে। হঠাৎ করে মাথায় এলো, আরে এ কে, কোথা থেকে এলো? তার জীবনটা তো ঝকঝকে নীল আকাশের ওই রংধনুর মতো রঙিন ছিল। হাসি খুশি চঞ্চলমতি তিথি সে। এত দুঃখ চেপে হাসতে কবে শিখে গেছে? ডাক্তার তাকে ভালো মতো দেখে ফরওয়ার্ড বন্ডিং, ব্যাকওয়ার্ড বন্ডিং পরীক্ষা দিল। সাথে নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি আছে কি না সেই ব্যাপারেও কথা বলল। কোমরের এক্স-রে এবং এমআরআই করাতে বলল এবং পরামর্শ দিল সবসময় শক্ত সমান বিছানায় ঘুমাতে হবে। ফোমের বিছানায় ঘুমানো যাবে না এবং ফোমের নরম সোফায় অনেকক্ষণ বসা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। আজলান বাচ্চার কথা ভেবে অস্থির হয়ে পড়েছিল। ডাক্তার একটু রাগত সুরে বলল, প্রেগনেন্সির সময় শুধু মাকে নয়, ফ্যামিলির সবাইকে সতর্ক থাকতে হয়। ভাগ্য ভালো, বেবির কিছু হয়নি, অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারত। তিথি পুরোটা সময় কোনো প্রকার কথা বলল না। দুটো ইঞ্জেকশন পুশ করার পর কেবিনে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছে সে। ব্যথা কমিয়ে আসার পর 2-1টা কথা বলেছে নার্সের সাথে। আজলান ভেবেছিল মারাত্মক কিছু হয়ে গিয়েছে। তিথি কথা বলায় স্বস্তি পেল সে। কি ডেঞ্জারাস মহিলা, সারাক্ষণ বকর বকর করে মাথা নষ্ট করে দেবে, আবার চুপ করে থাকলেও আতঙ্কের শেষ নেই। গাড়িতে নিয়ে আসার পথে আজলান বলল, হাঁটতে পারবে? তিথি বলল, দৌড়াতে পারবো, ছুবে না একদম, অসহ্য লাগে। আজলান বলল, তার আবার ছিঁড়ে গেল? তিথি বলল, তোমার ষড়যন্ত্র কি আমি বুঝতে পারছি না? তুমি আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য যে ষড়যন্ত্রটা করেছো, তোমাকে আমি ছাড়ব না। বলেই আজলানের বাহু খামচে দিয়ে টলমলে চোখে তাকালো। আজলান তাকে সংশোধন করে দিয়ে বলল, ওটা আমার বাচ্চা, ঠিক আছে? অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের পিছু পিছু কে দৌড়েছে তার প্রমাণ আমার কাছে আছে। শুকনো দরদ দেখাচ্ছ এখন? ডিসগাস্টিং। একদম চুপ থাকো, বেশি কথা বললে এখানে রেখে চলে যাব। তিথি মুখ ভার করে রইল। ব্যস্ত শহরের এই কোলাহল তিথির একটুও ভালো লাগছে না।
হঠাৎ হঠাৎ জীবনটাকে বেশ পাংশে লাগে, যেন কোথাও একটু স্বস্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই। জীবনে ভালোবাসার মানুষ থাকার চাইতে ভীষণ করে ভালোবাসতে পারার মতো একটা মানুষের দরকার হয়, যাকে খুব করে মন ভরে ভালোবাসতে ইচ্ছে করবে। তিথির জীবনে এরকম কেউ আসেনি। না তাকে কেউ ভালোবেসেছে, না তার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছে। যার দিকে দু পায়ে গিয়েছে সেই তাকে 10 পা পিছিয়ে যেতে বাধ্য করেছে। যেতে যেতে হঠাৎ করে মইনকে সে বলল, ভাইয়া, একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট খাবো। মইন আজদানের দিকে ফিরে চাইল। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। মইন বলল, স্যার। আজদান বলল, ওইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? তিথি বলল, হ্যাঁ খাবো, তুমি চলে যাও, আমি ভাইয়ার সাথে ফিরবো। আজদান বলল, আমি খেতে দেব না তোমাকে, শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও করতে হবে তোমাকে। তিথি বলল, ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে মা মা এরকম সুযোগ আর পাবে না। মইন ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। আজদান বলল, ও গুঁতো মারবে কি করে? তিথি বলল, সেটা তুমি বুঝবে কিভাবে? তুমি কখনো মা হয়েছো নাকি কখনো হবে? আজদান বলল, মেহবুব, তোমাকে আমি ওয়ার্ন করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল, তোমার চুমুর চেতে স্বাস্থ্যকর আছে। আজদান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মইন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখে সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে ফুচকা তার জন্য আর মইনের জন্য অর্ডার দিল। আজদান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, এইসব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখলে এত সুন্দর পুরুষ মানুষকে সে ভালো টালো বাসতে পারেনি কেন? অথচ তার মতো কালো বুস্কি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে? কথায় আছে না, কপালে থাকলে সে অটোমেটিকলি চলে আসে। আজদান শেখও তার জীবনে অটোমেটিকলি চলে এসেছে। তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মইন আজদানের উদ্দেশ্যে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। আজদান বলল, তুমি ওর সাথে তাল মেলাচ্ছ? এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল, এত স্বাদকে? আজদান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে? পেটে সব গ্যাস গ্যাস ফুট করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মইনের। আজদান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমকে বলে উঠল, এই তোরা গ্লাস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই, এসব জেনে আপনি কি করবেন? আজদান বলল, গ্লাভ ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শসা ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কসলাচ্ছিস, এসব অস্বাস্থ্যকর। মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই, জ্ঞান দিয়েন না তো, অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খায়েন না, ব্যাস। আজদান বলল, পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলোও তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না, এখানে এত মাছি কেন? দোকানে বিরক্তিকর গলায় বলল, আরে ভাই, কি সমস্যা আপনার? না খেলে না খান, আপনার জ্ঞান শুনবার জন্য আমরা বসে নাই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে সাথে বউদের জন্য নিয়ে গেছে। আজদান বলল, আমি ঝামেলা বাঁধাচ্ছি? তিথি ফুচকা মুখে পড়ে দ্রুত গিলে ফেলে। আজদানকে বলল, এখানে ঝামেলা করো না প্লিজ। আজদান তাকে সরিয়ে দিয়ে বলল, এখানে ঝামেলার কি দেখলে ডার্লিং, অনেক কিছু দেখার বাকি আছে এখনও। দোকানি তিথিকে বলল, আপা টাকা দিয়া যান। মইন এসে কিছু বলতে যেতে আজদান বলল, তুমি কথা বলবে না, মেহবুব গাড়িতে যাও। তিথি বলল, কি করবে তুমি? আজদান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুচকার টাকা মইন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতে বসে রইল তিথি। তার মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো, গায়ে ক্যাজুয়াল ফুল হাতা সাদা শার্ট আর কালো প্যান্ট। আজদান একপাশে দাঁড়িয়ে রইল পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজদানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর সাহস কত, আমার সাথে তর্ক করছে? তিথি বলল, তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে পেল তিথি। বুকটা ধরফরিয়ে উঠল তার। আজদানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি অনেক দিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। আজদান বলল, সিল পড়বে তোর দোকানে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেই দিন দোকান খোলার অনুমতি পাবি। বলেই ঘাড় বেঁকে ইশারা করতেই দোকানটা বন্ধ করে দেওয়া তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখে স্বার্থপরতা চেয়ে রইল, যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বসে করেছে। তিথির আরও বেশি ঘৃণা জমালো লোকটার উপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলান গর্জে বলল, চুপ। তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, মইন গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজদানের সাথে হাতে হাত মিলিয়ে কী যেন বলাবলি করলো। আজদান গাড়িতে উঠে বসতেই দোকানিটা ছুটে এসে বলল, ও স্যার, আমারে একবার সুযোগ দিন। আজদান জানালার কাজ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাস কিনে নিয়ে আয়।
তিথি বলল, কি পাষাণ তুমি। আজদান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি তাই তুমি প্রতিশোধ নিয়েছো না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আজদান বলল, আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখন অবধি তেলাপোকার স্যুপ খাওয়ায়নি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আয়েজার ঘরে এসে শুয়ে পড়ল। আয়েজা এসে বলল, ভাবি তোমার কোমরে মলম মালিশ করতে হবে। ভাইয়া বলল এক্ষুনি যেতে। তিথি বলল, তোমার ভাইকে বলো ওর সাথে আমার কোনো কথা নেই। আয়েজা বলল, এমন করো না প্লিজ, এখন এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথি শুয়েই থাকলো। আয়েজা বলল, দেখো তোমাকে ডাকছে। তিথি বলল, চুপ করে থাকো। আয়েজা বারবার দরজার দিকে তাকালো। আজদান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছ। তিথি বলল, ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজদান বিছানায় বসে আয়জাকে বলল পানি দে। আয়জা গ্লাস ভরে পানি দিল। আজদান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেওয়া। তিথি বলল, তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না। আজদান চুপচাপ ওষুধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজদান বলল, কামিজ ছড়াও, মলম লাগাতে হবে। তিথি আয়জার দিকে তাকালো। আয়জা লজ্জা পেয়ে বেরিয়ে যেতেই তিথি কামিজ ছড়ালো। বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজদান বক্র হেসে বলল, এই হাতেই মানুষ পিটিয়ে সোজা করি, বুঝলে? তিথি বলল, তুমি একটা পাষাণ। উফ, একটু ধীরে মালিশ করো, কেমন শক্ত হাত বাপু। আজদান বলল, কোমর ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্রেগনেন্ট ওমেন হবে। তিথি বলল, ওরে বাপরে, ওই হাত পা ছুঁড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো আমার বাচ্চা যদি গোন্ডা হয়। শাট আপ, কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটা তুলে দিল। বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতেও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয়। আজদান বলল, এইগুলোকে 6 প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃত করে। খোয়া খোয়া মাংসগুলোকে নাকি 6 প্যাক বলে? দেখলে ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি। আবার সেগুলো নিয়ে নাকি দম্ভও দেখায়। যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাতচিত হয়ে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজদান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই পাগল, শুধু তুমিই ভালো। তিথি বলল, যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, আমার পেট ভরা। 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত আর তোমার বাচ্চা মিলে আমি টই টম্বর। মলম মালিশ করা শেষে আজদান বলল, চলো এবার। তিথি বলল, আমি এখানে থাকবো। আজদান বলল, তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানায় শোয়া যাবে না। তিথি বলল, তাও এখানে শুবো। আজদান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ওখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সবসময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখলো। বলল, তুমি রাতে আবার দুষ্টুমি করবে না তো, ডেপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিচ্ছু না। তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আয়জা রুমে চলে যাব বস। আজদান বলল, ওকে। তিথি বলল, ব্যাপার কি বলো তো, তুমি আজকাল পোলট্রি খাচ্ছ তোমার বাচ্চার জন্য? হ্যাঁ। গুড বয়। আজদান ঘরে ঢুকে তাদের মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ল। বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে, বুঝলে? আজদান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব, ওষুধের ঘ্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছো, আজও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভিতর একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তক্ষুনি আয়জা দরজার কাছে দাঁড়িয়েছে ওষুধের বক্সটা নিয়ে। দুজন দুজনকে ছাড়ার আগে আয়জা যে পথে এসেছে সে পথে পালিয়েছে। আজদান বলল, দরজা খোলা আছে, সেদিকে তোমার হুঁশ নেই? তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস। আজদান দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? তিথি বলল, অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে, আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজদান দরজা বন্ধ করতে গেল। তিথি বলল, আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। তিথি বলল, জোর করেছে সবাই মিলে, তাই করেছ? হ্যাঁ, আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালনিকে কেন? সেটা তোমার শ্বশুর আব্বা জানে, গো অ্যান্ড আস্ক হিম। তিথি বলল, তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে। বলে জোরে হেসে উঠল। আজদান রেগে গিয়ে বলল, এতটা হাসি কি আছে? আমি কি জানতাম তুমি অসভ্য? তিথি চোখ দুটো টাড়া করে তাকিয়ে বলল, আমি শাকচুনি সেটা বুঝুনি না?
আহারে উহুরে, হতাশ, খুবই হতাশ। আজদান লাইট নিভিয়ে পাশে এসে শুয়ে পড়ল ওপাশ ফিরে। তিথি তার গায়ের উপর পা তুলে দিয়ে জড়িয়ে ধরে বলল, এক্সারসাইজ করছি। আজদান তার পা সরিয়ে দিয়ে বলল, সোজা ঘর থেকে বের করে দেব মেহবুব। তিথি এবার নিজেকেই উঠিয়ে দিল তার গায়ের উপর, বলল, এটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার? আজদান হঠাৎ দমফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আজদানের বুকের কাছে শার্টে নাকের পানি মুছে দেয়। যেখানে 10টা চুমু পাওয়ার কথা সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে গেল। বহুদিন সেভাবে কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও বেশ ভালো হয়েছে তিথির। অবশ্য স্বামী সোহাগ পেলে সেদিন ঘুম এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেস্টের হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেস্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকে একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজদান শেখ হয়তো এমন এলেবেলে অগোছালো উশৃঙ্খল মেহবুবা মাহানুরের মতো মেয়েটকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট, গোছালো, সুশৃঙ্খল, শান্ত, ভদ্র, সংযমী, টিপটপ, গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে, কাঁদবে, কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে 1000টা আবদার করবে। সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটি আনাচে কানাচে হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুবা মাহানুরের মতো এমন বাচাল, চঞ্চলমতি, দুরন্ত, ঠোঁট কাটা, উশৃঙ্খল, অগোছালো মেয়েকে দেখে পাগলপাড়া দিশেহারা আজদান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মেহবুবা মাহানুর তাতে আরও তেল মশলা যোগ করে দিল নিজের বোকামি দ্বারা। আজদান শেখ চুপচাপ তার কাজ, চলন বলন দেখছিল প্রথম দিন থেকেই। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজদান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি, সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজদান দেখল তার বিয়ে করে আনা নতুন বধূ একটা শাড়ি গুছতে গিয়ে সব কটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলোর শাড়ি আর সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজদান শেখ, সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলা আর হলুদ সবুজ রঙের পোশাক। 1000টা পছন্দ অপছন্দের ভিড়ে আজদান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথার এক গাদা লম্বা চুলগুলো না আঁচড়ে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। বিয়ের 2 দিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময়ে সে আজলানের ধারে কাছে আসেনি। বিয়েতে আসা এক মুরব্বি নাকি তাকে বলেছে ওইসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আবিরাকে দিয়ে বলে পাঠাতো, তোমার মামাকে বলবে আমি নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আবিরা এসে সেটা বলাতেই আজদান নিস্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজদান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। আজদান বলল, হোয়াট? তিথি বলল, মানে এখন ওসব শেষ। কোন সব? তিথি বলল, ওইসব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আজদান বলল, আউট, তুমি ওখানেই থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আজদানের ঘুমন্ত মুখটার উপর আলতো হাতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছুও হয় না? আজদান জবাব দিল, হয়। তিথি ইয়াক বলে এক লাফে দূরে যাবে, তখনই খপ করে ধরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিল আজলান। বুকে নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিছু হয় না, না থাকলে হয়। ঘুমাও তো, ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল, ওগুলোকে স্বপ্নদোষ বলে মদন? তা শুনে আজলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে।
ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে বলল, ওহ, এর জন্যই তুমি অত পারফিউম ইউজ করো? বুঝি, সব বুঝি। আজদান রাগ করে কয়েকটা দিনে একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শোধরালো না, নিজ থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো। বর্ষারা ঘুম আসে নাকি? আজদান দ্বিধায় পড়ে গিয়েছিল, সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে।